আমরা আজকে পড়বো হচ্ছে স্থির তরলের মধ্যে কোন বিন্দুতে চাপের মান। এটা দেখাচ্ছি পুরাতন বই থেকে, আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। ঠিক আছে, এখন এইটা কি আসলে বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। স্থির তরল আমরা কোথায় পাবো? বাস্তবে স্থির তরল নাই বললেই চলে। তার মধ্যে আমরা স্থির আপাতত ভাবে যেগুলোকে স্থির দেখি, যেমন তুমি যদি এক বালতি পানি নাও, এই পানিটা মোটামুটি স্থির পানি বলা যায়। আচ্ছা, আবার মনে করো পুকুরের পানিতে সব সময় কি থাকে না, বাতাস বয় না। বাতাস যদি না থাকে, মানে বায়ু প্রবাহ যদি কম থাকে, তাহলে পুকুরের পানিটাকে আমরা স্থির পানি বলতে পারি। স্থির পানির কোনো একটা বিন্দুতে চাপের মান আমরা হিসাব করবো। আপনারা সবাই পুকুর দেখছেন, পুকুরে ঢিল ফেললে কি হয় আপনারা জানেন যে যেখানে ঢিল ফেললেন তার আশেপাশে একটা ঢেউয়ের সৃষ্টি হয়, এই বৃত্তাকার ঢেউ। হতে হতে একবারে পুকুরের পাড়ে গিয়ে এটা ঠেকে, কিন্তু পাড়ের দিকে কম হয় ঢেউটা, ঢেউটা হয় মাঝখানে বেশি, যেখানে ঢিলটা ফেলা হয়েছে। তারপরে আস্তে আস্তে ঢিলের ইয়েটা কমতে থাকে, কমতে 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 এখানে গিয়ে যদি ঢেউয়ের মাত্রা হয় এরকম যে প্রথম দিকে অনেক বড় ঢেউ, তারপর ছোট, এইভাবে করতে 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 এইভাবে করতে করতে গিয়ে হয়তো পুকুরের পাড়ে গিয়ে ঠেকে। এখানে ঢেউটা অনেক বেশি থাকে, যে ঢিলটা ফেলা হয় তার আশেপাশে। ঠিক এটাই আমরা বলতে যাচ্ছি যে কোনো একটা বিন্দুতে যদি আমরা চাপের মান হিসাব করতে চাই, তাহলে ওই বিন্দুর চারদিকে, এই যে এই পয়েন্টের চারপাশে কোনো একটা অঞ্চল আছে, একটা ক্ষুদ্র এলাকা। এই এলাকার মধ্যে আমরা ধরে নিতে পারি চাপের কোনো তারতম্য হচ্ছে না, মানে এই এলাকার মধ্যে ফোর্সটা সব জায়গায় সমান, এটা ধরে নিতে পারি। ওয়ালিউল ইসলাম মুন্না, আচ্ছা ঠিক আছে, আপনি কি করেন, ভিডিও অফ করে দেন, সমস্যা নাই। যখন আমি অন করতে বলবো তখন অন করেন, আপনারা যখন ক্লাস করছেন কিনা আমি বুঝতে পারবো। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, তাহলে এটাই বলা হচ্ছে এখানে তরল পদার্থের ভিতরে কোন বিন্দুতে চাপ বলতে ঠিক ওই বিন্দুর চারপাশে প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে অনুভূত বলকে বোঝায়। আসলে বলের মানটা এটা হচ্ছে চাপ। তার মানে আমরা যদি চাপ হিসাব করতে চাই, আমরা নর্মালি শিখে আসছি চাপ হচ্ছে বল বাই ক্ষেত্রফল, মানে বলকে ক্ষেত্রফল দ্বারা ভাগ। যে ক্ষেত্রফলের উপর বল প্রয়োগ করা হচ্ছে সেই বল দ্বারা ভাগ করব যে ক্ষেত্রফলের উপর প্রয়োগটা করা হচ্ছে সেই ক্ষেত্রফলকে। ঠিক আছে, যদি এই ক্ষেত্রফলের উপর প্রয়োগ করা হয় তাহলে এই ক্ষেত্রফলকে ভাগ করব কি দ্বারা, মানে এই ক্ষেত্রফল দ্বারা ভাগ করব কাকে, যে বলটা প্রয়োগ করা হচ্ছে তাকে। এবার একটু খেয়াল করো, এই যে একটা পাত্র নেওয়া হলো, এই পাত্রের মধ্যে পানি আছে। আচ্ছা, এইটার তলার ক্ষেত্রফল হচ্ছে এ। ঠিক আছে, এই পাত্রের তলার ক্ষেত্রফল হচ্ছে এ, এবং যে তরল নেওয়া হয়েছে এই পাত্রের মধ্যে পানি নেওয়া হইতে পারে, কেরোসিন নেওয়া হইতে পারে, তারপর হচ্ছে ওয়াইন নেওয়া হইতে পারে, মানে তোমরা যেটা অ্যালকোহল হিসেবে চিনো, তারপরে হচ্ছে পারদ নেওয়া হইতে পারে, যে কোনো কিছু নেওয়া হইতে পারে। সোজা কথা, যাই নেই না কেন এই পাত্রের তলার ক্ষেত্রফল কত, এ। পাত্রের তলার ক্ষেত্রফল হচ্ছে এ, আর যে তরল নেওয়া হবে সেই তরলের ঘনত্ব। কারণ দেখো, পানি যেমন ঘন তার থেকে পারদ বেশি ঘন, তাহলে এখানে লেখা হচ্ছে কি তরলের ঘনত্ব। ঘনত্ব সম্বন্ধে তোমরা জানছো, আমি আগেই পড়াইছি, রো ইকুয়াল টু এম বাই ভি। এম হচ্ছে ওই বস্তুর আয়তন, ভি হচ্ছে ওই বস্তুর ঘনত্ব, আর এই ভরকে আয়তন দিয়ে ভাগ করলে আমরা পাই হচ্ছে ওই বস্তুর ঘনত্ব। এখন যদি পানির ঘনত্ব বের করতে হয় তাহলে সে পানির ভরকে পানির আয়তন দিয়ে ভাগ করবে। যে জায়গার মধ্যে পানি আছে সেটা হচ্ছে তার আয়তন, আর এই আয়তন দিয়ে ভাগ করব এই আয়তনের ভরকে, তাই তো? আচ্ছা, তাহলে এইটুকু আমাদের বুঝতে মনে কোনো প্রবলেম নাই। পাত্রের ভূমির ক্ষেত্রফল হচ্ছে এ, তরলের ঘনত্ব হচ্ছে রো, আর এই যে পাত্রটা, এই পাত্রের গভীরতা হচ্ছে এইচ। পাত্রের হাইট হচ্ছে এইচ। পাত্রের হাইট যদি এইচ হয় তাহলে তরলের গভীরতা এইচ হবে। যদি পুরা পাত্রটা তরল দ্বারা ভর্তি থাকে, সম্পূর্ণ পাত্র যদি তরল দ্বারা ভর্তি থাকে তাহলে হচ্ছে এটাও এইচ হবে। আশা করি বুঝতে পারছো। আর অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি। এখন দেখো, চাপ মানে আমরা কি জানি? চাপ মানে আমরা জানি বল বাই ক্ষেত্রফল। এইটুকু পয়েন্টে কারো কোনো প্রবলেম আছে? দেখো তো, আমি যেটা সার্কেল করলাম, মানে বক্স করলাম। নো স্যার। তোমরা অনেক ভালো। স্যার এখানে ক্ষেত্রফলটা দ্বারা কি বুঝাইছে? বল বাই ক্ষেত্রফল। চাপ, তোমাদের তুমি কি আগের ক্লাস করছিলাম আমন স্যার? চাপ P = F / A। ক্ষেত্রফল মানে যে ক্ষেত্রফলের উপর বলটা প্রয়োগ করা হচ্ছে সেই ক্ষেত্রফলটা, আর যত বল প্রয়োগ করছে সেই বলটা, এটা ভাগ করলে পাওয়া যায় চাপ। চাপ হচ্ছে কি প্রতি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল। বুঝছো? জি স্যার। এখন ধরো, মনে করো তুমি এই মুহূর্তে তুমি মানে পড়তেছো, তোমার আম্মু তোমাকে খাবার দিল, খাবার খাইলে আমার পড়ার মাঝখান দিয়ে, এবং পানি এনে দিল একটা গ্লাসের মধ্যে। তাহলে গ্লাসে যে তোমাকে পানি এনে দিছে, ঠিক আছে, তাহলে এই পানিটা মানে পুরো গ্লাস ভর্তি করে তোমাকে পানি আসছে, কিন্তু তুমি হয়তো বা এইটুকু পানি খাবা,
কারণ মেয়েরা একটু পানি কম খায়। আর যাই হোক, এটা ব্যাপার না। এবার কি হচ্ছে দেখো, পুরা গ্লাস যদি পানি দ্বারা ভর্তি থাকে, তাহলে আমি যদি বলি যে এই মানে এই গ্লাসের তলায় চাপের মান কত, বলতে পারবো চাপের মান কিভাবে বের করবো? বা এই গ্লাসের তলায় কত বল প্রয়োগ হচ্ছে, কোনো আইডিয়া আছে? এই গ্লাসের তলায় মানে একটা গ্লাসে পানি ভর্তি আছে, তাহলে সব তো বলটা কার উপর প্রয়োগ হয়? সব বলটা সমস্ত বলটা কার উপর? তলার উপর। গ্লাসের তল। আচ্ছা, এই তলার উপর কত বল প্রয়োগ হচ্ছে বলতে পারবা? F/A। আমি বলছি কত বল প্রয়োগ হচ্ছে, বলিনি চাপ। এই বলটা কিভাবে বের করা যায়? ইজিলি বের করার সিস্টেম আছে। তুমি গ্লাসের মধ্যে পানি নিচ্ছ, তাই তো? তাহলে পানির একটা ভর আছে না? আছে না পানির ভর? পানির ভর কিভাবে বের করা জি যাবে বলো তো? পানির ভর কিভাবে বের করা যাবে? একটা গ্লাসে তুমি পানি নিচ্ছ, পানির ভর বের করতে পারবা? মনে করো তোমার বাসায় একটা মানে ভর মাপার যন্ত্র আছে, এই যে পাল্লা পাথর আছে, এখন তুমি পানির ভর কিভাবে বের করবে? ওখানে ধরো- গ্লাসটা রেখে গ্লাসের ওজনটা মাইনাস করে দিলে শুধু পানির ওজনটা আসবে। Good. তোমার মধ্যে কিছু একটা আছে, বুঝতে পারছো তুমি। আসল বিষয়টা হচ্ছে তুমি প্রথমে গ্লাসের ভর নিবা। সাপোজ গ্লাসের ভর আসলো হচ্ছে 150 গ্রাম সাপোজ। এরপরে তুমি পুরো গ্লাস ভর্তি করে পানি নিছো, পানি নিয়ে মাপলা, মাপার পরে আসলো হচ্ছে তোমার মনে করো 500 গ্রাম মনে করো, বা 550 গ্রাম। তাহলে এখন যদি বলি 550 গ্রাম তো গ্লাস সহ পানির ভর, তাহলে আমি গ্লাসের ভরটা বাদ দিয়ে দিই, তাহলে পাইলাম 400 গ্রাম। মানে এইভাবে আমরা পানির ভর বের করতে পারি, তাই না? তার মানে এই যে 400 গ্রাম পানি আছে, এই পানিটা এই পাত্রের তলা মানে গ্লাসের তলার উপরে বল দিচ্ছে কোন দিকে? নিচের দিকে। মানে এই পানির ওজনটা কাজ করতেছে পাত্রের তলায়। তাহলে আমরা বলতে পারি এই যে পাত্রের তলার ক্ষেত্রফল যদি এ হয়, গ্লাসের পাত্রের তলার ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে এই ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলটা কার সমান? এই তরলের ওজনের সমান। কোনো সমস্যা এটা বুঝতে? না। না স্যার। সিমিলার ওয়েতে এই যে এইটার মধ্যে যে পানি আছে, তাহলে এই পাত্রের পানির ওজনটা কাজ করতেছে কোন দিকে? এই পাত্রের তলে মানে এই ক্ষেত্রফলের উপর। তাহলে আমরা বলতে পারি এই ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল ইকুয়াল টু তরলের ওজন। এই পর্যন্ত মনে হয় কারো সমস্যা নেই? সমস্যা থাকলে আমাকে বলবা, আর না থাকলে তো আমি সামনে আগায় যাবো। এবার দেখো, আমরা ছোটবেলা থেকে পড়ছি ওজন মানে হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এমজি। তাহলে এই যে তরলের ওজন, এটাকে লিখতে পারি আমরা তরলের ভর ইন্টু জি। বাংলায় লিখতে পারো, ইংলিশে লিখতে পারো, ডাব্লিউ ইকুয়াল টু এমজি লিখলাম। এবার আসো ভরকে কিভাবে চেঞ্জ করা যায়। ধরো তোমার কাছে পাল্লা পাথর নাই, তুমি ভর কিভাবে মাপবা? কিন্তু তোমার কাছে কি আছে? একটা গ্লাস আছে, গ্লাসের মধ্যে দাগ কাটা আছে, অথবা তুমি জানো এই গ্লাসে কতটুকু পানি ধরে, 250 ml বা এরকম কিছু তুমি জানো। তোমার কাছে কোনো ভরের কোনো কিছু নাই, কিন্তু তুমি এটা থেকেই বলে ফেলতে পারবা এই গ্লাসে কত ভরের পানি আছে। কিভাবে? সেটা হচ্ছে এই যে আমরা পড়ছি রো ইকুয়াল টু কি পড়ছি মনে আছে? এম বাই ভি। তাহলে এখান থেকে এম ইকুয়াল টু কি পাওয়া যাচ্ছে? রো ভি। তাহলে আমরা কিন্তু পানির ঘনত্ব জানি, আমি বলছিলাম এটা মুখস্থ রাখতে। কত এটা বলতো? পানির ঘনত্ব হচ্ছে 1000, অথবা যে কোনো তরল হোক তার ঘনত্ব আমরা জানবো। আর আয়তন হচ্ছে এই যে 250 ml। এই তাহলে আয়তনের ঘনত্ব গুণ করলে কি পাওয়া যায়? ভর পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আমরা অবশ্যই লিখতে পারি এখানে এই তরলের ভরকে লিখতে পারি তরলের আয়তন ইনটু ঘনত্ব। কিভাবে আসলো এটা? রো ইকুয়াল টু হচ্ছে এম বাই ভি। তাহলে এম ইকুয়াল টু হচ্ছে বা দিয়ে লিখতেছি রো ভি, ঘনত্ব ইনটু আয়তন ইনটু হচ্ছে জি, এই যেখানে পাশে আছে জি। এবার আসো আয়তন মানে কি? আয়তন হচ্ছে এই যে পাত্রের তলার ক্ষেত্রফল দেয়া আছে, ঠিক আছে, আর হচ্ছে এই পাত্রের গভীরতা দেয়া আছে, ঠিক আছে। এই গভীরতা আর হচ্ছে এই ক্ষেত্রফল গুণ করলে কি পাবো আমরা? আয়তন পাবো। তাহলে আমরা বলতে পারি আয়তন ভি ইকুয়াল টু হচ্ছে এ ইনটু এইচ। কোনো প্রবলেম? হ্যালো, এইটুকুতে কারো কোনো প্রবলেম আছে? না। গুড। না তাহলে স্যার। আসলো কি? ভূমির ক্ষেত্রফল, গভীরতা, ঘনত্ব আর হচ্ছে জি।
ভূমির ক্ষেত্রফল হচ্ছে এ, গভীরতাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি, ঘনত্বকে আমরা রো দ্বারা প্রকাশ করি, আর এটাকে আমরা জি দ্বারা প্রকাশ করি অভিকর্ষ ত্বরণ। তাহলে এটা কার সমান আসলে বলতো? এ ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, এটা এফ এর মান। তাহলে আমি কি বলতে পারি এটা হচ্ছে এফ, এফ ইকুয়াল টু এ এইচ রো জি। এফ যদি আমরা জানতে পারি তাহলে আমরা চাপ বের করতে হবে। চাপ কি পড়ছি? চাপ পি ইকুয়াল টু হচ্ছে এফ বাই এ, ঠিক আছে? চাপ পি ইকুয়াল টু হচ্ছে এফ বাই এ। এফ এর মান হচ্ছে এ এইচ রো জি ডিভাইডেড বাই এ। কি বলতো? এইচ রো জি। এটা হচ্ছে চাপের মান। আমরা একটু ক্লিয়ার? সার্কিটে পড়াইছিল জি স্যার। ক্লাসে? সার্কিটে ক্লাসে পড়াইছিল? তারপরে তা তো হয়েছিল, আমি তো আরো এক্সট্রা প্যারা নিলাম। যাক, তারপরে এবার আমরা পড়বো হচ্ছে ঘনত্ব, সরি ঘনত্ব না, প্লবতা। আমাদের এই লাস্ট পার্ট, এইটুকু পড়লে এইটুকু থেকে আমরা একটা স্ক্রিনশট দিব। আমরা কিন্তু এই চ্যাপ্টার রাখতেছি ঠিকই, মাত্র এই চ্যাপ্টারে 4 ভাগের 1 ভাগ পড়াচ্ছি। তাহলে আমরা আরেকটা ইয়েতে যাই। প্লবতা আমরা এখন এইটাই পড়বো। হ্যালো হ্যাঁ বলো। স্যার, স্ক্রিনশট নেই না, একটু ফার্স্ট পেজ থেকে ধরবেন। কান ধরে উঠবস করো 3 বার, দাঁড়াও। এইবার নিতে পারো। আরেকটু নিচে আছে হালকা। এইটাই হচ্ছে মেইন, এইটুকু নিলে হয়ে যায়। বোঝা যাচ্ছে? হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা যাব হচ্ছে প্লবতা। এটা কি জিনিস আমরা একটু দেখি। প্লবতা হচ্ছে ঊর্ধ্বমুখী লব্ধি বল। প্রথমে প্লবতা পড়ার আগে প্রবাহের চাপ জিনিসটা আমরা একটু পড়ি। প্রবাহের চাপ কি জিনিস? কোন তলে, এটাও স্ক্রিনশট নিবা, এটা কিন্তু তোমাদের বই নাই, এটা আরেকটা বই, বুঝতে পারছো? দুই বই। আচ্ছা। তোমাদের মানে এই বইটার আরো 3 বছর আগের বই কিনা। আচ্ছা, প্লবতা পড়ার আগে আমরা পড়বো হচ্ছে প্রবাহের চাপ। প্রবাহী কি জিনিস? যারা প্রবাহিত হয়, যেমন তরল এবং বায়বীয় পদার্থ, এরা হচ্ছে প্রবাহিত হয়। যেমন পানি প্রবাহিত হয়, কার্বন ডাই অক্সাইড, বায়ু, বায়ু বলতে গেলে যে কোনো বাষ্পীয় বায়বীয় পদার্থ, বায়ু হইতে পারে, কার্বন ডাই অক্সাইড হইতে পারে, নাইট্রোজেন হইতে পারে, সবই প্রবাহিত হয়। তার মানে কোন তলে স্থির অবস্থায় প্রবাহী তার প্রতি একক ক্ষেত্রফলে, চাপ মানে তো বুঝতেই পারছো, প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে চাপ দেয়, যে বল প্রয়োগ করে তাকেই বলে প্রবাহের চাপ। তার মানে আমরা বলের চাপের যে সংজ্ঞা, এটাই হচ্ছে প্রবাহের চাপ। কিন্তু এখানে দিচ্ছে কে চাপটা? প্রবাহী। মানে প্রবাহী যে বল প্রয়োগ করেছে, একটা তল, এই তলের উপর মনে করো বাতাস যে বল দিচ্ছে, এইটা হবে বাতাসের চাপ, আর এটি প্রবাহের চাপ। এটি বলা হচ্ছে যদি একটি তলের ক্ষেত্রফল এ এবং প্রবাহী কর্তৃক লম্বভাবে প্রযুক্ত বল এফ হয়, তাহলে চাপ হচ্ছে পি ইকুয়াল টু এফ বাই এ। আশা করি আমরা এইটুকু বুঝতে পারছি। বুঝতে পারছি না? আচ্ছা, প্লবতা ইংলিশ হচ্ছে বাউন্সি, একটু মনে রাখো। এবার আমরা যাব হচ্ছে প্লবতার কাকে বলে এবং প্লবতার মান কিভাবে বের করতে হবে। একটু খেয়াল করো, এই যে এখানে একটা বস্তুকে ডোবানো হয়েছে এই তরলের মধ্যে, এই বস্তুটা এখন এইরকম একটা জায়গায় এসে স্থির হয়ে আছে। আমরা দেখো বাস্তবে যে কোনো বস্তুকে ডোবানো হলে, সব বস্তু না, অনেক বস্তু আছে একবারে ডুবে যায়, যেমন এক খন্ড লোহার টুকরা যদি ডোবাও, তাহলে এটা পুরোটা মানে একবারে গভীরে চলে যাবে, একবারে পানির নিচে চলে যাবে, তলায়, সোজা কথা। কিন্তু নর্মালি যদি কোনো বস্তুকে ডোবাও তুমি, সেটা সম্পূর্ণভাবে একেবারে নদীর তলায় বা এরকম যায় না, মাঝামাঝি একটা জায়গায় গিয়ে স্থির হয়ে থাকে। মনে করো অনেক সময় লঞ্চ ডুবে, লঞ্চ ডুবলে কিন্তু লঞ্চ একেবারে নদীর তলায় যায় না, কখনোই না, এটা মাঝামাঝি কোনো একটা জায়গায় গিয়ে থাকে, ডুবেই থাকে, মাঝামাঝি থাকে। তার মানে হচ্ছে কেন মাঝামাঝি গিয়ে থাকে? তার মানে এই যে যদি মনে করো এই বস্তুটা এরকম আছে, পি কিউ আর আছে একটা বস্তু, এটা ডুবতে ডুবতে এমন একটা পজিশনে গিয়ে এটা স্থির অবস্থায় আছে। এর মানে তোমাকে বুঝতে হবে এখানে এই যে পানি উপর থেকে একটা বল দিচ্ছে পি কিউ তলে, এই বলটার নাম হচ্ছে কি বল? নিম্নমুখী বল। কি বল? নিম্নমুখী বল, ঠিক আছে? আর এই যে এস আর তল, এই তলের মধ্যে এই নিচের দিকের পানিগুলা উপরের দিকে তাকে বল দিচ্ছে,
এই বলটার নাম হচ্ছে ঊর্ধ্বমুখী বল। কি বল? ঊর্ধ্বমুখী বল। নিম্নমুখী বল যদি ঊর্ধ্বমুখী বলের চেয়ে বেশি হয় তাহলে কি হবে জানো? তাহলে এইটা একবারে তলায় চলে যাবে। কিন্তু যেহেতু মাঝখানে এটা ঝুলন্ত অবস্থায় আছে মনে করো, তাহলে আমি বলতে পারি নিম্নমুখী বলের চেয়ে কোন বলটা বেশি? ঊর্ধ্বমুখী বলটা বেশি। এইটুকু কথাবার্তা কি বুঝছো? একটা জি বস্তু স্যার। যদি সম্পূর্ণরূপে ডুবে যায়, ডুবে গিয়ে একেবারে পাত্রের তলায় চলে যায় বা পানির তল মানে একবারে ইয়েতে চলে যায় তলদেশে, সেই ক্ষেত্রে আমরা বলবো নিম্নমুখী বল ঊর্ধ্বমুখী বল থেকে বেশি ছিল, এটা ওটা চলে গেছে। কিন্তু যদি এমনটা হয় মাঝামাঝি গিয়ে ভাসে, যেমন লঞ্চ বা অনেক কিছু এরকম হয়, তাহলে বুঝতে হবে এখানে কোন বলটা বেশি? ঊর্ধ্বমুখী বলটা বেশি, নিম্নমুখী বলটা হচ্ছে কম। ঠিক আছে? তাহলে এই যে এই দুটার বিয়োগ করলে, এখন মনে করো আমি বললাম হচ্ছে তাই এবার ভর হচ্ছে তোমার তোমার 20 কেজি মনে করো, আর এখানে হচ্ছে ওই যে আনিকা ইসলাম মৌ, ওর ভর মনে করো 50 কেজি। ঠিক আছে? এখন যদি আমি বলি যে এখানে 20 কেজি যদি বিয়োগ করি 50 কেজি থেকে, আমি কত পাবো? 30 কেজি। এই 30 কেজিটা কার ভর? কে বলতে পারবা? এই 30 কেজি ভরটা কার? তো ছোটবেলা অঙ্ক করছো না? আচ্ছা আমি তো আরো সহজ করে দিচ্ছি, এরা মনে হয় মাইন্ড করছে, কেউ বলতেছে না। আচ্ছা দেখো, ধরো আমি বললাম যে এখানে একটা মেয়ে আছে, নাম যেন কি ভুলে গেছি, ইভা কাদির। ইভার কাছে 500 টাকা আছে। ঠিক আছে? আর হচ্ছে আরেকটা মেয়ে, দাঁড়াও আরেকটা দেখি নিতেছি। আচ্ছা আরেকটা হচ্ছে এই এই তোমাদের ক্লাসের ক্লাস টিচারের নাম রুবিনা। ঠিক আছে? রুবিনা নামে একটা মেয়ে আছে, রুবিনার কাছে টাকা আছে 300। এখন আমি যদি বলি এই ইভার টাকা থেকে রুবিনার টাকা বিয়োগ করা হয়, তাহলে কত টাকা হবে? 200 টাকা। এই টাকাটা কার? 200 টাকাটা কার? ইভার না? দুইজনেরই। দুজনের কেমন হলো? আমি তো ইভার টাকা থেকে রুবিনার টাকা বিয়োগ করে দিচ্ছি। দুইজনের কাছে তো 100 টাকা আছে, সরি 200, তারপরেই তো। তুমি বুঝতে পারছো, তুমি ছোটবেলায় অঙ্ক এগুলা করো নাই, পাশের জনটা দেখে দেখে পড়ে আসছো। যাই হোক, দেখো যেটা বলতেছিলাম, আমরা লিখি কিভাবে যে ইবার কাছে রুবিনার থেকে বেশি আছে 200 টাকা, এটা বলি না? যেমন এখানে তাইবার ভর 20 কেজি, আনিকার ভর 50 কেজি, বিয়োগ করলে 30 কেজি। এই ভরটা কার? এই ভরটা হচ্ছে আনিকার। এই আনিকার ভর তাইবার থেকে বেশি, 50 মাইনাস 20 ইকুয়াল টু 30। এই বিষয়টাকে আমরা বলি লব্ধি বা নিট, মানে নিট ভর। আনিকার নিট ভর কত? 20, 30। বুঝতে পারছো? তাহলে এই যে অতিরিক্তটা এটা হচ্ছে। এখন দেখো আমরা বলতেছিলাম এই তলে এস আর তলে ঊর্ধ্বমুখী বল মনে করো F2, আর নিম্নমুখী বল হচ্ছে F1। তুমি যদি এই F2 বল থেকে F1 বলটা বিয়োগ করো, দেখো F2 ছিল ঊর্ধ্বমুখী, F1 হচ্ছে নিম্নমুখী, তাহলে বিয়োগ করলে তুমি কোন বল পাবা? ঊর্ধ্বমুখী বল পাবা না নিম্নমুখী বল পাবা? স্যার ঊর্ধ্বমুখী। ঊর্ধ্বমুখী পাবা। কিন্তু এই ঊর্ধ্বমুখীর নাম কি হবে? পুরোপুরি তো সবটা না, কারণ F2 থেকে তুমি F1 বাদ দিচ্ছ, এটাকে বলা হয় ঊর্ধ্বমুখী লব্ধি বল। কি বল বলে? ঊর্ধ্বমুখী লব্ধি বল। এটাই হচ্ছে লব্ধি বল। এটাই হচ্ছে প্লবতা। বুঝতে পারছো? এবার আমরা পরিসংখ্যাটা দেখো কি বলছে, যেখান থেকে বলছি তরল বা বায়বীয় পদার্থ আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত কোনো বস্তুর উপর, এই যে নিমজ্জিত একটা বস্তু, এই বস্তুর উপর তরল বা বায়বীয় পদার্থ লম্ব হবে, যে ঊর্ধ্বমুখী কি বল কাজ করে? লব্ধি বল। দেখো কাজ করতেছে এখানে কয়টা বল বলতে পারবা? কাজ করতেছে দুইটা বল। একটা হচ্ছে F1 বল, এটা বলটা হচ্ছে কি বল? নিম্নমুখী বল। F1 বলটা নিম্নমুখী, আর F2 বলটা কি? ঊর্ধ্বমুখী। তাহলে এদের যে পার্থক্য, এই বলটার নাম হচ্ছে কি? ঊর্ধ্বমুখী লব্ধি বল। কেন ঊর্ধ্বমুখী বলতেছি? কারণ এইটা বেশি বলেই বস্তুটা একবারে পাত্রের তলায় চলে যাচ্ছে না। তাহলে এই F2 থেকে F1 বিয়োগ করলে যে বলটা পাবো তাকে আমরা বলবো প্লবতা। এই প্লবতা মানে কি তাহলে? ঊর্ধ্বমুখী লব্ধি বলকে প্লবতা বলে। এই যে লেখা আছে লম্ব হবে যে ঊর্ধ্বমুখী লব্ধি বল। লব্ধি কথাটাই যখন আসবে বুঝতে হবে এখানে একাধিক বল কাজ করছে, একাধিক বল কাজ করে যে বলটা জয়ী হয়েছে তার নামে হবে লব্ধির নাম। লব্ধির নামটা কার নামে হবে? তার নামে। বুঝতে পারছো? স্যার আরেকটা বুঝান।
এই বস্তুর উপর F1 বল কাজ করতেছে PQ তলে নিচের দিকে, এটার নাম হচ্ছে নিম্নমুখী বল। নিম্নমুখী। আর এই যে স্যার হ্যাঁ বলো, স্যার যদি এখানে নিম্নমুখী বলটা বেশি হইতো? তাহলে বলতাম নিম্নমুখী লব্ধি বল। এখন ঊর্ধ্বমুখী বেশি, এটা হচ্ছে ঊর্ধ্বমুখী বল, ঊর্ধ্বমুখী। এখন যদি ঊর্ধ্বমুখী হয়ে থাকে তাহলে দেখো, এই যে আমি বলতেছি দাবি করতেছি F2 বেশি F1 থেকে। কেন দাবি করতেছি? কারণ এটা এইরকম একটা জায়গায় এসে ভাসতেছে। যদি না ভাসতো, পুরোপুরি একবারে পাত্রের তলা চলে যেত, তাহলে বুঝতাম যে এটাতে নিম্নমুখী বল বেশি। এখন কোনটা বেশি? ঊর্ধ্বমুখী বল বেশি। তাহলে ঊর্ধ্বমুখী বল থেকে তুমি নিম্নমুখী বলটা বাদ দিচ্ছ, তাহলে থাকতেছে কার অংশটা? ঊর্ধ্বমুখী বলের একটা অংশ থাকতেছে, এটার নাম হচ্ছে ঊর্ধ্বমুখী লব্ধি বল। বুঝতে পারছো? এটাকে আমরা বলি প্লবতা। তাহলে প্লবতা জিনিসটা কি? প্লবতা হচ্ছে যে এই যে ঊর্ধ্বমুখী লব্ধি বলটাকে আমরা প্লবতা করতেছি। আবার যদি বলি এই বলটা কার সমান, খুব ইজি ভাবে বলা যায় এই বলটা কার সমান একটু খেয়াল করো। এই যে এই বস্তুটাকে তুমি ডুবাইছো, এই বস্তুটা এই জায়গার পানিকে সরাইছে না? এই PQRS বস্তুটা যে জায়গায় আছে এই জায়গায় একটা পানি ছিল আগে নাকি? তাহলে পানিকে সরাইছে না সে? তাহলে এই ঊর্ধ্বমুখী লব্ধি বলটা হচ্ছে অপসারিত পানির ওজনের সমান। যতটুকু পানি সে সরাইছে, বস্তুটা যতটুকু পানি সরাইছে সেই অপসারিত পানির ওজন, এটাই হচ্ছে প্লবতা। তাহলে প্লবতার কয়টা নাম মানে পাইলাম? একটা হচ্ছে ঊর্ধ্বমুখী লব্ধি বল, আর একটা পাইলাম কি? অপসারিত পানির ওজন। একটা বস্তুকে তুমি যখন নিমজ্জিত করো, এই বস্তুটা কিছু ওজন হারায়। কিভাবে একটু খেয়াল করো। ধরো তুমি হচ্ছে গিয়ে যে কোনো একটা বস্তু, মনে করো একটা পাথরের খন্ড বা একটা বড় একটা ইটের খন্ড টুকরা, এইটার ভর হচ্ছে মনে করো 30 কেজি বা 35 কেজি। আমি যদি এই ক্লাসের কোনো একটা অপুষ্টি মেয়েকে বলি, মানে যারা মানে একবার ঠিক না, বলি যে তুমি এই 30 কেজি পাথরটাকে বা এই বস্তুটাকে তুলো হাত দিয়ে, ওর পক্ষে তোলা সম্ভব হবে না। কিন্তু এই পাথরটাকে যদি বা এই খন্ডটাকে যদি পানির মধ্যে রেখে দেওয়া হয়, এখন কিন্তু পানিতে এই খন্ডটা ইজিলি হাত দিয়ে তোলা যাবে। কারণটা কি বলতো? মানে তুমি একটা ভারী বস্তুকে বাতাসের মধ্যে তুলে রাখতে পারছো না, কিন্তু পানির মধ্যে খুব ইজিলি হাত দিয়ে ধরে রাখতে পারছো। কারণটা জানো? কারণটা হচ্ছে এই বস্তুকে পানিতে ডুবানোর পরে এই বস্তুটা কিছু ওজন হারাইছে। এই হারানো ওজনটা কার সমান? এই যে যতটুকু পানি অপসারণ করছে সেই অপসারিত পানির ওজনের সমান। আর এটি হচ্ছে মূলত প্লবতা। এই অপসারিত পানির ওজনটাই হচ্ছে প্লবতা। এইটাই ঊর্ধ্বমুখী লব্ধি বল, এটাই প্লবতা, এইটাই অপসারিত পানির ওজন। আমরা এতটুকু বুঝতে পারছি? স্যার লাস্টের একটু আরেকবার বলবেন? মানে এই বস্তুটাকে পানিতে রাখার ফলে সে পানির কিছু পানিকে সরাইছে এই জায়গা থেকে। তাহলে এই যে অপসারিত পানি যতটুকু পানিকে সরাইছে, এই পানির ওজনটা হচ্ছে এই ঊর্ধ্বমুখী লব্ধি বলের সমান। এটাই প্লবতা। আর আর্কিমিডিস বলছে কি, যতটুকু পানি সে সরাইছে এই পানির ওজনটা হচ্ছে এই বস্তু যতটুকু ওজন হারাইছে। দেখো একটা বস্তুকে পানিতে নিলে সে কিছু ওজন হারায়, এই হারানো ওজনের সমান। এটাকে বলে আর্কিমিডিসের সূত্র। ঠিক আছে, আমি একটু দেখাচ্ছি সূত্রটা তোমাদের। একসঙ্গে দুইটা জিনিস একটু বলে নিলাম একসাথে, সমস্যা হবে না বুঝতে। এই দেখো, এটা আরেকটা পিডিএফ, এইখান থেকে তুমি স্ক্রিনশট দিয়ে আর্কিমিডিসের সূত্রটাই করতে পারো। এই যে আর্কিমিডিসের নীতি কি, কোন বস্তুকে স্থির তরল অথবা বায়বীয় পদার্থ, তরলে বেশি ওজন হারায়, আংশিক বা সম্পূর্ণরূপে ডুবালে, আমরা একটু আগে দেখলাম সম্পূর্ণ ডুবানো আছে, সম্পূর্ণ যে ডুবে তেমন কোনো কথা নেই, সব বস্তু কিন্তু সম্পূর্ণ ডুবে না। নৌকা যখন চলে নদীতে, নৌকা কি সম্পূর্ণ ডুবে? নৌকা কিন্তু সম্পূর্ণ ডুবে না। তাহলে এই যে স্থির তরল অথবা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ ডুবালে বস্তুটি কিছু ওজন হারায়। ওজন হারাইছে না? একটু আগে যেটা বলতেছিলাম, একটা বস্তুকে পানিতে ধরলে তাকে একটু হালকা মনে হয়, তাহলে ওজন হারাইছে। এই হারানো ওজনটা কার সমান? বস্তুটা যতটুকু পানি সরাইছে বা তরলকে সরাইছে বা বায়বীয় পদার্থকে সরাইছে তার ওজনের সমান। এইটাই হচ্ছে আর্কিমিডিসের সূত্র। আজ থেকে প্রায় 2500 বছর আগে সেই কথা বলছে। বুঝতে পারছো কত বছর আগে? মোটামুটি 2300 বা 2400 বছর আগে আর্কিমিডিস বলছে কোন একটা বস্তুকে স্থির তরল অথবা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ ডুবালে বস্তুটা কিছু ওজন হারায়। এই হারানো ওজন
বস্তু দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। আর এইটা নিয়ে এই কোশ্চেন আসবে পরীক্ষায়। হারানো ওজন বের করতে হবে আর অপসারিত তরল ওজন বের করতে হবে। কিভাবে বের করতে হবে সেটা আমি যাচ্ছি আস্তে আস্তে। এই হারানো ওজনটা কার সমান? অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। এই জন্য সমান হলেই আর্কিমিডিসের সূত্র প্রমাণিত হবে। আমরা কি এইটুকু বুঝতে পারছি এখান থেকে? জি স্যার। তোমরা জি স্যার। এইটুকু একটু স্ক্রিনশট দাও বা যেমনি করো। তাহলে আমি প্লবতায় ছিলাম না, প্লবতায় যাচ্ছি। তার মানে প্লবতা মানে হচ্ছে অপসারিত তরলের ওজন, আর হারানোর ওজন হচ্ছে যতটুকু হারাইছে বিয়োগ করবো আমরা, বাতাস ওজন থেকে পানির ওজন বিয়োগ করবো, এটা আস্তে আস্তে আসবে। এবার আসুন আমরা যাব হচ্ছে প্লবতায় যেখানে ছিলাম সেটা শেষ করি আমরা। হ্যাঁ, তাহলে আমরা প্লবতা জিনিসটাও বুঝতে পারলাম। এবার আসো প্লবতার মান কিভাবে বের করতে হয়। এই যে এই বস্তুকে ডুবানো হয়েছে, এই বস্তুর উপরের পৃষ্ঠ হচ্ছে পিকিউ, আর সবকিছু মাপতে হয়, গভীরতা মাপতে হয় কার থেকে? তরলের মুক্ত তল থেকে। এই যে উপরের পৃষ্ঠ, এই যে পৃষ্ঠ, এই পৃষ্ঠ থেকে পিকিউ পৃষ্ঠের হাইট কত? দেখো এখানে বলা আছে H1, বলা আছে না? এই পৃষ্ঠ থেকে পিকিউ পৃষ্ঠের হাইট মানে তরলের মুক্ত পৃষ্ঠ থেকে পিকিউ পৃষ্ঠের হাইট হচ্ছে H1। আর এই যে এস আর পৃষ্ঠ, এর হাইট হচ্ছে কত? H2। এর হাইট হচ্ছে H2 আর এর হাইট হচ্ছে কত? H1। এতটুকু কি বুঝতে সমস্যা আছে? এখন আমি দাবি করি যে এই পাত্রটার হাইট হচ্ছে H, এটা খুব ভালো কথা। H হবে, H2 হচ্ছে মুক্ততল থেকে নিচের পৃষ্ঠের হাইট, মাইনাস H1 হচ্ছে মুক্ততল থেকে উপরের পৃষ্ঠের হাইট, বিয়োগ করলে আমি কি পাচ্ছি? H পাচ্ছি। কোনো প্রবলেম এটুকুতে? না স্যার। আচ্ছা, এটা সুন্দর করে স্ক্রিনশট দিয়ে নাও। এখন যে যতটুকু দেখাচ্ছি যতটুকু তোমার দেখা যাচ্ছে এইটুকু স্ক্রিনশট দাও। এটা হচ্ছে তোমার আসল কাজ। আচ্ছা এবার দেখো, এখানে PQRS হচ্ছে সিলিন্ডার মানে একটা কিছু একটা পাত্র, আর এর উপরের গভীরতা হচ্ছে H1, নিচের পৃষ্ঠের গভীরতা হচ্ছে কত? H2। এবার আসো সিলিন্ডারটির উপরের পৃষ্ঠ পিকিউ, এই যে পিকিউ, এই পিকিউ তলে তার কি বল কাজ করতেছে বলতো? নিম্নমুখী বল। এই যে আমরা একটু আগে বলের একটা ইয়ে দেখে আসছি, F = AH ρg, মনে আছে? আর P = পাইছিলাম H ρg, এটা তো মনে পড়ে কিনা? স্যারও পড়াইছিল তোমাদের এটা, যে P = H ρg আর F হচ্ছে AH ρg। তাহলে আমি যেহেতু বল বের করতেছি, তাহলে এর ক্ষেত্রফল কত? পিকিউ তলের ক্ষেত্রফল হচ্ছে A, আর হাইট কতটুকু আছে উপর থেকে? H1। তাহলে কি হবে বলতো? নিম্নমুখী বলটা কত হবে? যে পিকিউ তল কর্তৃক সিলিন্ডারের উপরের পৃষ্ঠ পিকিউ তল কর্তৃক নিম্নমুখী বল, এটা হচ্ছে F1 = AH ρg। বোঝা যাচ্ছে? হ্যালো, স্যার বুঝিনি। বুঝো নাই? না বুঝতে পারলে মাইর দিতে হবে। এই দেখো আগেরটাতে যাচ্ছি। এই যে এখানে তুমি কি পাইছো? এই ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল তরলের ওজন, এটা ভাঙায় চলে কি পাইছো? F = কি পাইছো? এটা পাইছো কিনা? জি স্যার। এটাই তো ইউজ করছি। তাহলে উপরের পৃষ্ঠে একটা, নিচের পৃষ্ঠে একটা, এরকম এটা ইউজ করছি। দেখো এই যে পিকিউ পৃষ্ঠে বলটা হবে নিম্নমুখী। নিম্নমুখী বল কত? নিম্নমুখী বল হচ্ছে F1 = AH1 ρg। আবার এই SR পৃষ্ঠের বলটা হবে কোন দিকে? ঊর্ধ্বমুখী, উপরের দিকে বল দিচ্ছে পারি না। SR পৃষ্ঠে বল হচ্ছে F2 = AH2 ρg। বুঝা যাচ্ছে? এখন তুমি বলতে পারো যে পাশেও তো বল আছে, পাশের বলে নাকচ হয়ে যায়। এই পাশের বল এবং এই পাশের বল দুইটা পরস্পর নাকচ হয়ে যায়, ঠিক আছে? তাই পাশে কোনো বল নাই বললেই চলে। এবার আসো তাহলে ঊর্ধ্বমুখী বল বা প্লবতা কি? আমি একটু আগে বলছি ঊর্ধ্বমুখী বল বা প্লবতা F = হবে তোমার ঊর্ধ্বমুখী বল মাইনাস নিম্নমুখী বল ইকুয়াল টু কি? ঊর্ধ্বমুখী লব্ধি বল বা প্লবতা। এই যে এটাই হচ্ছে আমার ঊর্ধ্বমুখী লব্ধি বল, ঊর্ধ্বমুখী বল থেকে নিম্নমুখী বল বিয়োগ করছি। এইটুকুতে কারো প্রবলেম? নো স্যার।
এবার দেখো আমরা যদি এটা করে থাকি তাহলে প্লবতা বা ঊর্ধ্বমুখী লব্ধি বল F ইকুয়াল টু হচ্ছে F2 মাইনাস F1। এখন দেখো F2 এর ভ্যালু কত? AH2 রয়েছে, H1 কত, সরি F1 কত, AH1 রয়েছে। দেখা যাচ্ছে A ধ্রুব মানে A কমন যাচ্ছে, রো কমন যায়, জি কমন যায়, থাকে কি বলতো H2 মাইনাস H1। তার আমরা লিখতে পারি A রো জি কমন H2 মাইনাস H1। আমরা মানে এটাও জানি যে H2 থেকে যদি H1 বাদ দেওয়া হয় থাকে H, এই যে এখানে লেখা আছে প্লাস আমি দেখাইছিলাম, তাহলে আসে A রো জি H। এখন এটা কি করবো আমরা, A এর সঙ্গে H কি গুণ করে দিব, এবার AH পাশে রাখবো রো জি। AH কত, AH হচ্ছে V আয়তন, রো জি। তাহলে ফাইনালি আমরা কি পাইলাম বলতো, F ইকুয়াল টু V রো জি। বুঝতে পারছো? এইটা আমাদের মনে রাখতে হবে, এই সূত্রটা। হ্যালো, জি স্যার। আচ্ছা তাহলে এইটাই হচ্ছে যে এই দেখুন বস্তু কর্তৃক অপসারিত প্রবাহীর ওজন। প্রবাহী মানে কি, সে পানি হইলে পানি, যে কোনো তরল হইতে পারে। এইটাই হচ্ছে অপসারিত তরলের ওজন বা প্রবাহীর ওজন, এটাই হচ্ছে প্লবতা। ক্লিয়ার? এর মানে বলা হচ্ছে কি দেখো, সুতরাং নিমজ্জিত বস্তুর উপর ক্রিয়ারত ঊর্ধ্বমুখী বল বা প্লবতা বস্তু কর্তৃক অপসারিত প্রবাহীর ওজনের সমান। এই যে অপসারিত প্রবাহীর ওজন আর হচ্ছে প্লবতা সমান, ঠিক আছে? এই ঊর্ধ্বমুখী বলের জন্যই তরলের নিমজ্জিত বস্তু ওজন হারায়। এই ঊর্ধ্বমুখী বল যদি না থাকতো তাহলে কোনো বস্তু ওজন হারাইতো না, সে তার সমান ওজন অনুভব করতো, যা ওজন ছিল বাতাসে সেই ওজন অনুভব করতো। তাহলে ঊর্ধ্বমুখী লব্ধি বলটাই কি, প্লবতা। এখানে তো ভুলে ঊর্ধ্বমুখী বল লেখা আছে, এটা আসলে কি বল, ঊর্ধ্বমুখী কি বল, লব্ধি বল। আর প্লবতা হচ্ছে ঊর্ধ্বমুখী লব্ধি বলে যেটা লেখা আছে। আমরা এই পর্যন্ত বুঝতে পারছি, একটা স্ক্রিনশট দাও, খুব মজার জিনিস। আরেকবার লিংক দিলে হয়তো আমি তোমাদের একটা সৃজনশীল প্র্যাকটিস করে দিতে পারি, একটা করলে তোমরা মোটামুটি বাকিগুলো বুঝতে পারবে। তাহলে আমি আরেকবার লিংক দিচ্ছি, হ্যাঁ, মিটিং ইন করে শুধু একটা সৃজনশীল প্র্যাকটিস করাবো। আর তোমরা এইটুকু ভালো করে বুঝে নাও, এই যে প্লবতা, প্লবতা জিনিসটা বুঝে নাও, আর তেমন কিছু লাগবে না। আরেকবার